খবরে সঙ্গে আছে হৃদয় হোসেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে তৃতীয় দিনের মতো তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখে আগামী 3 দিন ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন তারা। ভিসি বলেছেন, রাষ্ট্রপতি চাইলে নির্বাচিত যে কোনো ভিসির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন তিনি। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে মৌসুমী সুলতানার রিপোর্ট। নানা অভিযোগ এনে নির্বাচিত উপাচার্যের পদত্যাগ দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে শিক্ষকদের একাংশ। সর্বশেষ গত 3 দিন ধরে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখায় ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ভিসি বলেছেন, নির্বাচিত ভিসি হিসেবে রাষ্ট্রপতির অধীনে রয়েছেন তিনি। রাষ্ট্রপতি চাইলে দায়িত্ব হস্তান্তর করবেন নির্বাচিত যে কোনো ভিসির কাছেই। রাষ্ট্রপতি, যিনি আমাদের চ্যান্সেলর, তার অধীনে আমি আছি। তিনি আমাকে নিয়োগ দিয়েছেন, আমি নিজে নির্বাচিত হয়েছি সিনেটের মধ্য দিয়ে, এবং আমি যদি দায়িত্বভার হস্তান্তর করতে হয় সেটাও আরেকজন নির্বাচিত উপাচার্যকেই আমি হস্তান্তর করব। আন্দোলনকারী শিক্ষকরাও সংকট নিরসনে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছেন। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত ক্যাম্পাসে সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচিও দিয়েছেন তারা। জাহাঙ্গীরনগর সংকট নিরসনের জন্য সরকার প্রধান বা আচার্য মহোদয়ের পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাবো এবং অবাঞ্ছিত উপাচার্য অধ্যাপক আনোয়ারকে যেন বিশ্ববিদ্যালয়কে সরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পুনর্বহাল করা হয়। অবরুদ্ধ ভিসির সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র নির্বাচিত উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর 5 মে থেকে অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকদের একাংশ। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। শিবির ক্যাডাররা হাত পায়ে রক কেটে দেয়ায় গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিনকে রাজধানীর পঙ্গু হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, সোমবারের আগে তার অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা তুহিনের উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা শিবির কর্মীরা। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক হাত এবং পায়ের রক কেটে দেয় তারা। তুহিনের খোঁজ খবর নিতে হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শিবির কর্মীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ এবং শনিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ। বগুড়ার ঠনঠনিয়া থেকে জেএমবির আদলে গঠন করা নতুন জঙ্গি সংগঠন বিইএম এর সভা চলার সময় 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ধারালো অস্ত্র এবং জিহাদি বই উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, তারা দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এবং প্রশিক্ষণ নিচ্ছিল। বগুড়া প্রতিনিধি রৌফ জালালকে সঙ্গে নিয়ে আলাল হোসেনের তোলা ছবিতে ওবায়দুল রশিদের রিপোর্ট। বগুড়ার ঠনঠনিয়া এলাকার এই বাড়িতে 3টি রুম। মাঝের রুমে বসে জঙ্গি সংগঠন বিইএম এর 18 সদস্য বিকেল 4টার দিকে গ্রুপ ডিসকাশন করছিল। র্যাবের একটি দল সেখানে গেলে একজন একটি ব্যাগ নিয়ে পালাতে যাওয়ার সময় ধরে ফেলে র্যাবের এক সদস্য। সেই ব্যাগ থেকে বের করা হয় একটি আগ্নেয়াস্ত্র। এ সময় জানালা ভেঙে পালিয়ে যায় 15 জন। সেখানে তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার করা হয় AK-22 রাইফেল, জার্মান SMG, আমেরিকান পিস্তল, 60টি বিদেশি চাকু, গুলির বাক্স, 2টি AK-47 এর বেয়োনেট এবং বিপুল পরিমাণ দেশি ধারালো অস্ত্র। যে সমস্ত লিফলেট এবং বইপত্র, খাতাপত্র এবং কাগজপত্র উদ্ধার করেছি, যে সমস্ত কাগজপত্র উদ্ধার করেছি, সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা তথ্য জানতে পেরেছি। আমরা তৎপর ছিলাম, আমরা জানতাম তারা গোপনে অপতৎপরতা চালানোর চেষ্টা করবে। আমরা এরকমও তথ্য পেয়েছিলাম তারা নতুন নামে নতুনভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করবে, এবং ঠিক সেটি পেয়েছি আজকে আমরা। র্যাব জানায়, অভিযান চলাকালীন সময়ে 4 র্যাব সদস্যকে আহত করে জঙ্গি সদস্যরা। এই সময় তারা র্যাব সদস্যদের ওপর গুলি করার জন্য আগ্নেয়াস্ত্র বের করার চেষ্টা চালায়। এরকম বই ছাড়াও জঙ্গিবাদী অনেক কাগজপত্র এবং লিফলেট আমরা উদ্ধার করেছি। আমরা যেটা জানতে পেরেছি, অস্ত্রের বহর দেখে আপনারা দেখেছেন যে তারা কি রকম প্রশিক্ষণ এবং প্রস্তুতি নিচ্ছিল। আমরা যেটা জানতে পেরেছি যে তারা বড় ধরনের কোন সন্ত্রাসী হামলা চালানোর পায়তারা করছিল। নতুন এই জঙ্গি সংগঠনটির নাম বিইএম হলেও তার অর্থ কি তা জানাতে পারেনি র্যাব। তবে তাদের বেশ কয়েকটি উইং রয়েছে।
আর যারা গ্রেফতার হয়েছে তারা ইনফ্যান্ট্রি গ্রুপের সদস্য। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার মধ্য দিয়ে দেশের মানুষ জানতে পেরেছিল জঙ্গি তৎপরতার কথা। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অব্যাহত অভিযানে যে সেই জঙ্গি তৎপরতা একেবারেই থেমে যায়নি তার প্রমাণ এই উদ্ধার অভিযান এবং জঙ্গিদের গ্রেফতার। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, বগুড়া। ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানার উদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের পানামি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান জানিয়েছে, রাত 8:30টার দিকে সানার উদ্দিন গোয়ালপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। বর্ষার পানি কমতে শুরু করায় শরীয়তপুরের পদ্মা ও মেঘনার ভাঙনে বিলীন হতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি এবং হাট বাজার সহ ফসলি জমি। এর মধ্যে নদী ভাঙনে সর্বস্ব হারিয়েছে নড়িয়া, ভেদরগঞ্জ এবং জাজিরার মোট 600-র মতো পরিবার। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বর্ষা আসলেই ভাঙন আতঙ্কে থাকে নদী তীরের বাসিন্দারা। চলতি বছর এরই মধ্যে ভাঙনের শিকার হয়েছে জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলার 1502টি পরিবার। নদীগর্ভে বিলীন হয়ে গেছে নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি বাজার, বিভিন্ন স্থাপনা ও কয়েক হাজার একর ফসলি জমি। এখন থেকে আইসি রাস্তার পার, ওখানে এই জায়গা মানুষের জায়গায় থাকি, এখন আমার জায়গা সিদ্ধান্ত করে দেন আমরা কই থাকবো, আমার থাকার কোনো জায়গা নেই। 15 দিন যাবত আমাদের এই এলাকা ভাঙতেছে, এখন 4-5 দিন যাবত বেশি ভাঙতেছে আর কি। তাৎক্ষণিকভাবে সরকার কোনো পদক্ষেপ না নেয় এটা, তাহলে আমাদের ইউনিয়নে বাঁচানো যাবে না। ব্যাপকভাবে ভাঙতেছে এবং বিশেষ করে এই মুলফতগঞ্জে আমাদের একমাত্র নড়িয়ার যে হাসপাতাল, যে কোনো সময় এই হাসপাতালটাও ভেঙে যেতে পারে। ভাঙন রোধে কার্যক্রম চালাতে অর্থ বরাদ্দের সীমাবদ্ধতার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা এখানে ফ্লাড ফাইটিং করার মতো আমাদের কোনো সরঞ্জামও নেই এবং আমাদের মাল ম্যানেজ নেই, টাকাও নেই। এই বন্যার প্রবল তোড়ে যে নদী তীর যেভাবে ভাঙন শুরু হয়ে গেছে, তাতে আমাকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। আমি জানি না এই এলাকা কি অবস্থায় রক্ষা করা যাবে। নদী তীরের বাসিন্দাদের দুর্দশা লাঘবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। স্থায়ীভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে আরও এই ক্ষতির পরিমাণ বাড়বে। আমার মনে হয় অবিলম্বে স্থায়ীভাবে প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। ভাঙন রোধে ব্যবস্থা নিয়ে নদী তীরের মানুষদের দুর্ভোগ লাঘবে সরকারের কাছে দাবি জানিয়েছে শরীয়তপুরের জনসাধারণ। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। শহর রক্ষা বাঁধ ভেঙে এখনো পানিবন্দী ভোলার 300 গ্রামের 3 লাখের বেশি মানুষ। পানি উন্নয়ন বোর্ডের ব্যর্থতায় কোটি কোটি টাকার সড়ক ধ্বংস হচ্ছে বলে অভিযোগ সড়ক ও জনপদ বিভাগের। ভোলায় সাধারণ মানুষের চরম ভোগান্তির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। সেফল হোসেনের রিপোর্ট। ভোলা জেলার মাঝামাঝি 80 কিলোমিটার প্রধান সড়ক এখন মেঘনা নদীর পানি ঠেকানোর একমাত্র ভরসা। বালির বস্তা ফেলেও ওই সড়কের ভাঙন ঠেকাতে পারছে না সড়ক ও জনপদ বিভাগ। গত কয়েকদিনের প্রবল বর্ষণ আর নিম্নচাপে ডুবে গেছে ভোলার মাইলের পর মাইল গ্রাম। পানি উন্নয়ন বোর্ড শহর রক্ষা বাঁধ সংস্কারে তেমন কোনো উদ্যোগ না নেয় পানিবন্দী মানুষের মানবেতর জীবন কাটাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অবস্থার জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকাস্থ ভোলা জেলা জাতীয়তাবাদী ফোরাম। প্রায় মেয়াদ শেষ, আর 2-3 মাস বাকি। আমরা দেখলাম আজকে এই সরকারের চরম ব্যর্থতা। আজকে ভোলা জেলার মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, জীবন যাপন করছে। আবাদি জমি নষ্ট হওয়ায় খাদ্য সংকটের আশঙ্কার কথাও জানান বক্তারা। সাহায্য দাও যাতে করে আবার তারা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মূল স্রোতের সাথে যুক্ত হতে পারে। স্কুল নির্মাণ করা হোক, যে সকল ক্ষতিগ্রস্ত স্কুল ধ্বংস হয়ে গিয়েছে সেগুলোকে আবার নির্মাণ করা হোক। ভোলায় 6টি উপজেলা মূল ভূখণ্ডে রয়েছে, প্রত্যেকটি উপজেলার সাথে সংযোগ সড়ক ইতিমধ্যে পানি তোড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছে। এই সকল রাস্তাগুলা দ্রুত নির্মাণ করতে হবে। পানিবন্দী মানুষদের রক্ষায় অবিলম্বে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
আওয়ামী লীগ সরকারের বরাদ্দ ছিল সেফাউল হোসেন, চ্যানেল আই। যশোরের রূপদিয়া এবং রুদ্রপুর গ্রামে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। দু গ্রামে গত 4 দিন 150-র বেশি লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। যশোর 250 শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে 71 জন। রুদ্রপুর গ্রামে বসানো হয়েছে মেডিকেল টিম। যশোরের সিভিল সার্জন জানিয়েছেন, ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেলেও তাদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল জনপদের খবর।